সিনেমাটির শুরুতে আমাদের নিউ মেক্সিকোর একটি জায়গা দেখানো হয়। সময়টা ছিল 1947 সাল, যেখানে জেমস নামের একজন দক্ষ রেডিও অপারেটর প্রতিদিনের মতোই তার কাজে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ করে তার সিস্টেমে কিছু অদ্ভুত সিগন্যাল ভেসে আসে। সিগন্যালটা কিসের সিগন্যাল কিছু বুঝতে না পেরে সে তৎক্ষণাৎ তার বন্ধুকে ফোন করে, কিন্তু তার বন্ধু তাকে জানায় যে সে নিজেও এমনই এক অদ্ভুত সিগন্যাল পেয়েছে, যদিও সে সম্পূর্ণ ভিন্ন এক রাজ্যে ছিল। এরপর জেমস ও তার বন্ধু মিলে সেই সিগন্যালের উৎস খুঁজতে শুরু করে এবং অবশেষে তারা একটি নির্দিষ্ট লোকেশন খুঁজে বার করতে সক্ষম হয়। তারা জানতে পারে যে সিগন্যালটি রোজওয়েল নামের একটি স্থানের কাছ থেকে আসছে। জেমস তখন সেই সিগন্যালের উৎস খুঁজতে সেখানে চলে যায়। কিছু দূর যেতেই সে দেখে যে এক জায়গা থেকে অনেক ধোঁয়া ও তীব্র আলো দেখা যাচ্ছিল। জেমস যখন কাছে গিয়ে দেখে তখন সে দেখতে পায় যে একটি উল্কাপিণ্ড সেখানে পড়ে আছে। জেমসের কুকুরটি সেটি দেখে প্রবলভাবে ঘেউ ঘেউ করতে শুরু করে। সে ধীরে ধীরে উল্কাপিণ্ডের কাছে এগিয়ে যায়, আর যখন সে উল্কাপিণ্ডটিকে ভালো করে দেখার জন্য সেটা সামনে যায় তখন সেটি থেকে এক ধরনের অদ্ভুত ধোঁয়া ও রহস্যময় আলো বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই জেমস সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর আমরা 2003 সালে আন্টার্কটিকার একটি গবেষণা কেন্দ্রের দৃশ্য দেখতে পাই, যেখানে বৈজ্ঞানিকরা বরফের নিচে অজানা কিছু একটা বস্তু দেখতে পায়, আর তারা সিদ্ধান্ত নেয় যে সেই বস্তুটিকে তারা বরফের নিচের থেকে বের করবে। আর সেই সাথে তারা নাসাকেও এই রহস্যময় বস্তুটির ব্যাপারে জানিয়ে দেয়। এরপর আমরা ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটিতে জুলিয়ান নামে একজন প্রফেসরকে দেখতে পাই, যে কয়েক বছর আগে সেটি প্রজেক্টে কাজ করেছিল। সেটি প্রজেক্টটি ছিল এমন এক গবেষণা প্রকল্প যা মহাকাশে ভিন গ্রহের প্রাণ খোঁজার জন্য পরিচালিত হতো। তবে এতদিনেও কোনো প্রমাণ না পাওয়া যাওয়ায় মানুষ সেটি নিয়ে হাসাহাসি শুরু করে। অধিকাংশ লোক বিশ্বাস করত যে ভিন গ্রহের প্রাণী বলে কিছুই নেই। তাই হতাশ হয়ে জুলিয়ান সেই প্রজেক্ট ছেড়ে দেয়, আর বর্তমানে সে একজন অধ্যাপক হিসেবে কাজ করে। জুলিয়ান ক্রিপ্টোগ্রাফিতে খুব দক্ষ ছিল, অর্থাৎ সে গোপন সংকেত ডিকোড করতে পারত। একদিন লেকচার শেষ হয়ে যাওয়ার পর প্রিন্সিপাল তাকে তার অফিসে ডাকে এবং জানায় যে সাম্প্রতিক সময়ে কিছু অদ্ভুত সিগন্যাল পৃথিবীর বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, যার গবেষণার জন্য তাকে নাসার গবেষণা কেন্দ্রে পাঠানো হবে। এত বছর পর এমন একটি দায়িত্ব পেয়ে জুলিয়ান খুবই খুশি হয়। সে সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, আর বাড়ি ফেরার পর সে তার বিশেষ সফটওয়্যার ব্যবহার করে সিগন্যালটিকে সম্পূর্ণভাবে ডিকোড করে। বিশ্লেষণের পর সে বুঝতে পারে যে এই ফ্রিকোয়েন্সি পৃথিবীর নয়, বরং এটি অন্য কোনো স্থান থেকে আসছে। সে সিগন্যালের স্পেকট্রোগ্রাম বিশ্লেষণ করে তার সহকর্মীদের জানায় যে এই সিগন্যাল কোনো স্যাটেলাইট বা পৃথিবীর অন্য কোনো ডিভাইস থেকে আসছে না। সে সিগন্যালের স্পেকট্রোগ্রাম বিশ্লেষণ করে তার সহকর্মীদের জানায় যে এই সিগন্যাল কোনো স্যাটেলাইট বা পৃথিবীর অন্য কোনো ডিভাইস থেকে আসছে না, বরং এটি এক ধরনের সিগন্যাল কোড, যা এক ধরনের বিকন অর্থাৎ সিগন্যাল পাঠানোর যন্ত্র হিসেবে কাজ করছে। এদিকে আমেরিকার বিভিন্ন রাজ্য থেকেও এই একই ধরনের সিগন্যাল পাওয়া যাচ্ছিল। ফলে সরকার এবং নাসা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি বেশ সংকটপূর্ণ হয়ে ওঠে, তাই তারা দ্রুত এই সংকেতের রহস্য উদ্ঘাটনের জন্য গবেষণা শুরু করার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখতে পাই জুলিয়ান গবেষণা কেন্দ্রে যাওয়ার জন্য রওনা হয়ে যায়, কিন্তু আন্টার্কটিকার প্রবল তুষারঝড়ের কারণে তার বিমানে ল্যান্ডিং করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অবশেষে অনেক চেষ্টার পর সে গবেষণা কেন্দ্রে এসে পৌঁছে যায়, আর মাটির নিচে অবস্থিত গবেষণা কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। সেখানে প্রথমেই তার দেখা হয় নাইলা নামের একজন তরুণীর সঙ্গে। নাইলা ছিল একজন গবেষক এবং সে জুলিয়ানকে পুরো রিসার্চ সেন্টারটি ঘুরে দেখায়। এরপর সে জুলিয়ানের পরিচয় করিয়ে দেয় গাইরাসের সঙ্গে, যে এখানকার একজন বিজ্ঞানী। এরপর জুলিয়ানকে সেই রহস্যময় বস্তুটি দেখানো হয়, যা এখনও বরফের মধ্যে জমাট বাঁধা অবস্থায় ছিল। তারা কথা বলার সময় হঠাৎ করে জুলিয়ানের হাত সেই বস্তুটির উপর পড়ে যায়, আর ঠিক তখনই এক অজানা শক্তি জুলিয়ানের শরীরে প্রবেশ করে এবং সে হঠাৎই গত কয়েকদিনের সমস্ত স্মৃতি ফ্ল্যাশব্যাকের মতো দেখতে শুরু করে। এমনকি সে অনুভব করে যে তার হাতের ভেতরে যেন কোনো শক্তি প্রবাহিত হচ্ছে, যার থেকে সে বুঝতে পারে যে এই বস্তুটির ভেতরে কোনো শক্তিশালী এনার্জি রয়েছে। এরপর জুনিয়াল দেখা করে কেট নামের একজন জীববিজ্ঞানীর সঙ্গে। কেট এই গবেষণা কেন্দ্রে কাজ করে এবং জুলিয়ান তাকে আগে থেকেই চিনত, কারণ এক সময় তারা একটা রিলেশনশিপের মধ্যে ছিল। এরপর কেট জুলিয়ানকে তার থাকার ঘর দেখিয়ে দেয়, কিন্তু এখানেও জুলিয়ান অনুভব করে যেন তার হাতে এক ধরনের বৈদ্যুতিক স্রোত বইছে। যাই হোক, এরপর সে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে অনুভব করে যে যেন গবেষণা কেন্দ্রে কিছু একটা ঘটছে। সে ঘর থেকে বেরিয়ে আসে এবং দেখে যে সেই রহস্যময় বস্তুটির বরফ পুরোপুরি গলে গেছে, আর তার ভেতর থেকে কিছু অদ্ভুত জিনিস বেরিয়ে আসছে। চারিদিকে জলের স্তর ছড়িয়ে পড়েছে। সে ভাবে যে হয়তো বরফ পুরোপুরি গলে গেছে, তাই জুলিয়ান সেই ছাওয়ার পিছন ধাওয়া করতে শুরু করে। কিন্তু তখনই সে অনুভব করে যে তার পিছনে কেউ রয়েছে। যখনই সে অন্যদিকে মুখ ঘোরায়, সেই রহস্যময় শক্তি জুলিয়ানকে পুরো মহাবিশ্বের অদ্ভুত প্রাণীগুলোকে দেখায়। এই দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে যায়, আর হঠাৎ করে তার চোখ খুলে যায়। জুলিয়ান আসলে সবকিছুই স্বপ্নে দেখছিল। তখন নাইলা তাকে জাগাতে আসে এবং রাতের খাবার জন্য বলে। ক্যাফেটেরিয়ায় যাওয়ার আগে নাইলা জুলিয়ানকে এখানকার ফার্ম দেখায়, যেখানে তারা জেনেটিক্যালি মডিফাই করা গাছপালা চাষ করছে। নাইলা বলে যে এটি নাসার একটি প্রকল্প
তারা চরম আবহাওয়ার মধ্যেও গাছ জন্মানোর চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে অন্য কোনো গ্রহে মানুষের বসবাস করা সম্ভব হয়। যাই হোক, রাতের খাবার শেষ করার পর জুলিয়ান আবার তার কাজে ফিরে যায়। বেসে জুলিয়ান সিগন্যাল নিয়ে অনেক গবেষণা করার চেষ্টা করছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই অ্যান্ড্রু নামের একজন ব্যক্তি তার কাছে আসে, যে একজন কমিউনিকেশন এক্সপার্ট ছিল। এরপর জুলিয়ান ও অ্যান্ড্রু একসাথে ডিনার করতে যায়। সেখানে জুলিয়ানের পরিচয় হয় বাকি ক্রু সদস্যদের সঙ্গে। এখানে অ্যালেক্স নামের একজন সদস্য জুলিয়ানের এলিয়েন প্রজেক্ট নিয়ে মজা করতে থাকে। এছাড়া যে প্লেনটি জুলিয়ানকে এখানে এনেছিল তার পাইলটরাও এখানেই আটকে পড়েছিল, কারণ বাইরের আবহাওয়া এখনো ঠিক হয়নি। এরপর জুলিয়ান অ্যান্ড্রু ও কেটের কাছে যায় সেই রহস্যময় বস্তুটি সম্পর্কে জানার জন্য, কারণ জুলিয়ান এখনো সিগন্যাল ডিকোড করতে পারছিল না। সে অ্যান্ড্রুকে বলে, আমাদের এই অবজেক্টের কাছাকাছি একটি অ্যান্টেনা বসাতে হবে, যাতে সিগন্যাল আরও শক্তিশালী হয় এবং বোঝা সহজ হয়, কারণ জুলিয়ান খুব দুর্বল সিগন্যাল পাচ্ছিল, যার ফলে সেটি বিশ্লেষণ করা কঠিন হয়ে পড়েছিল। এদিকে শহরের দৃশ্য দেখানো হয়, যেখানে গভর্নমেন্ট জানতে পারে যে 2003 সালে পাওয়া সিগন্যালের মতোই একটি সিগন্যাল 1997 সালেও ধরা পড়েছিল। এটি কেবল এক জায়গা থেকে নয়, বরং একাধিক জায়গা থেকে ধরা পড়েছিল। তাই যত দ্রুত সম্ভব তারা জুলিয়ানকে এই তথ্য জানাতে চায়। এরপর দৃশ্য আবার সেই ফ্যাসিলিটিতে ফিরে আসে। এখন পরের দিন সকালে প্রবল ঝড়ের কারণে তাদের বেস প্রচণ্ড কাঁপতে থাকে, ফলে যে অবজেক্টটি ঝোলানো অবস্থায় ছিল সেটি ভেঙে পড়ে। আর এবার তারা সেই অবজেক্টটিকে স্পষ্টভাবে দেখতে পায়। কেট সেটিকে স্পর্শ করে বলে যে এটি একটি মেট্রয়েড হতে পারে, আর তারা যে সিগন্যাল পাচ্ছে তারা হুবহু একটি প্লেনের ফ্লাইট ডেটার মতোই আসছে। তবে অ্যালেক্স এখনো বিশ্বাস করতে চায় না যে এটি একটি এলিয়েন অবজেক্ট। সে বলে যে এটি শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়, এবং তারপর সে সেখান থেকে তার ফার্মে চলে যায়। কিন্তু জুলিয়ান তার সহকর্মীদের বলে যে এটি একটি ব্ল্যাক বক্সের মতো, যা হয়তো কোনো মহাকাশযান থেকে পড়ে গেছে, কিন্তু এটি বারবার সিগন্যাল পাঠাচ্ছে। যদিও এটি শুধুমাত্র জুলিয়ানের একটি ধারণা ছিল, সবাই সেই বস্তুটিকে লক্ষ্য করে দেখছিল। ঠিক তখনই সেখানে এক স্টাফ সদস্য বলে যে আমাদের এটি খুলে দেখা উচিত, কিন্তু কেট তাতে বাধা দেয়। সে বলে যে এটা ভালো আইডিয়া নাও হতে পারে, এর ভেতরে কোনো মারাত্মক ভাইরাস থাকতে পারে যা পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে, কিন্তু অন্যরা তা মনে করে না। তবে কেট চিন্তিত ছিল, তাই সে জুলিয়ানকে বলে যদি সত্যিই এর ভেতরে কোনো এলিয়েন থাকে তাহলে তার সামনে আমরা স্টোন এজের মানুষের মতোই হব, কারণ সে আমাদের তুলনায় অনেক বেশি উন্নত হবে। মাইকেল এবং অন্যান্য বিজ্ঞানীরা মনে করে যে এটি একটি মেট্রয়েড, কিন্তু জুলিয়ান তাদের সঙ্গে একমত হয় না, কারণ সাধারণ মেট্রয়েড থেকে কোনো সিগন্যাল নির্গত হয় না, কিন্তু এই অবজেক্ট থেকে ক্রমাগত সিগন্যাল আসছে। এখন জুলিয়ান সেই সিগন্যাল ডিকোড করার চেষ্টা শুরু করে। এরপর কম্পিউটারের সাহায্যে সে তার তথ্য সবার সামনে উপস্থাপনা করে। সে বলে এই বস্তুটি ভুলবশত মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে, এবং তখন থেকেই এটি সিগন্যাল পাঠিয়ে চলেছে, যেন কেউ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর জুলিয়ান সমস্ত তথ্য ব্যবহার করে সিগন্যালের কিছু বার্তা ডিকোড করার চেষ্টা করে, কিন্তু এখনও সে তার প্রকৃত অর্থ বুঝতে পারে না। সিগন্যাল বোঝার জন্য জুলিয়ান আরও পরিষ্কার সংকেতের প্রয়োজন অনুভব করে। সে সিদ্ধান্ত নেয় যে এই অবজেক্টটিকে খোলা হবে, কিন্তু কেট বলে এই সিদ্ধান্ত একদমই ঠিক নয়, এর মধ্যে হয়তো কোনো ভাইরাস থাকতে পারে। তাই কেট এই সিদ্ধান্তে একমত হয় না। এরপর সে জুলিয়ানকে বলে যদি এই অবজেক্টের ভেতরে সত্যিই কোনো এলিয়েন থাকে তাহলে আমরা এখনও তার মোকাবিলা করার জন্য প্রস্তুত নই। সে আমাদের চেয়ে অনেক বেশি উন্নত হবে, আর যদি সে কোনো মহাকাশযান নিয়ে এখানে এসে থাকে তাহলে আমাদের প্রযুক্তি তার সামনে কিছুই নয়। যাই হোক, কেটের কথাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, কিন্তু তারপরও সব বিজ্ঞানীরা একসঙ্গে সিদ্ধান্ত নেয় যে তারা এই অবজেক্টটিকে খুলবে। এরপর সেই বস্তুটিকে কাটতে শুরু করা হয়, যার কারণে সেটার একটি টুকরো আলাদা হয়ে যায়। তখন অ্যালেক্স সেই টুকরোটিকে নিয়ে কেটকে জানায় যে এটি কোনো পাথরের টুকরো নয়, এটি একটি কার্বন ভিত্তিক মিশ্র ধাতু, যার মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। এদিকে জুলিয়ান এখনও কোডটি বোঝার চেষ্টা করে চলেছিল। নাইলা জুলিয়ানের কাছে বাইনারি সংখ্যার ব্যাপারে জানতে চায়। সে কোড সম্পর্কে কিছু প্রশ্ন করে, কারণ তার মতে এটি একটি ধাঁধার মতো মনে হচ্ছিল। তারপর সে জুলিয়ানকে সেই ধাঁধার কথা জানায়, যাতে সে অন্যভাবে কোড ডিকোড করতে পারে। আর কিছুক্ষণ পর তাদের এই আইডিয়া সত্যিই কাজ করে। জুলিয়ান ধীরে ধীরে উত্তর পেতে থাকে, এবং অবশেষে তারা কোডটি ডিকোড করতে সক্ষম হয়। আর সেটা অনুবাদ করার পর তারা যা দেখতে পায় সেটা দেখে তারা ভীষণভাবে চমকে যায়, কারণ সেখানে লেখা ছিল যে সেই বস্তুটিকে খুলো না। এটি জানার পর নাইলা ও জুলিয়ান দ্রুত নিচে দৌড়ে যায়, যাতে তারা সবাইকে থামাতে পারে। কিন্তু ততক্ষণে তারা সেই বস্তুটিকে খুলে ফেলেছিল, এবং খোলার সঙ্গে সঙ্গেই একটি তীব্র বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটে, যার ফলে সেখানে কয়েকজন মারা যায় এবং পুরো ঘাঁটিটিও ধ্বংস হয়ে যায়। এর ফলে ঘাঁটির বৈদ্যুতিক জেনারেটরও বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা ফ্ল্যাশ লাইট নিয়ে মেইনটেনেন্স বইতে যায়, যেখানে সবাই বেঁচে থাকলেও একজনের মৃত্যু হয়। কিন্তু তখন তারা সেই বস্তুটির মধ্যে একটি গর্ত লক্ষ্য করে। এদিকে টনি নামে এক পাইলট একটি লাঠি দিয়ে সেই গর্তে আঘাত করে, আর তখন তারা দেখতে পায় যে ভেতরে একটি আবরণের মধ্যে একটি ভিনগ্রহী জীব রয়েছে, যেখান থেকে এক ধরনের অদ্ভুত অ্যাসিডিক ধোঁয়া বের হচ্ছিল। আর সেই সাংঘাতিক ধোঁয়ার কারণেই অনেক লোক মারা যায়, এমনকি নাইলাও সেই ধোঁয়ার কারণে প্রাণ হারায়।
এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং অন্যদিকে আমেরিকান কর্তৃপক্ষকে দেখানো হয়, যারা জানতে পারে যে সেই বস্তুটির ভিতরে একটি ভিনগ্রহী জীব ছিল। এখানে তারা আরও একটি অবাক করা তথ্য জানতে পারে। তারা খুঁজে পায় যে 1997 সালেও তারা এমন একটি বস্তু পেয়েছিল যার ভেতরেও একটি ভিনগ্রহী জীব ছিল, আর যখন একজন মানুষ সেটির কাছে গিয়েছিল তখন সে সংক্রমিত হয়ে মারা যায়। এর থেকে এটা স্পষ্ট ছিল যে এই বস্তুটি যাই হোক, এটি মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল, এবং যদি এই জিনিসটি সেই ঘাটির ভেতরে ঢুকে পড়ে তাহলে ধরে নিতে হবে যে সেখানে উপস্থিত সমস্ত বিজ্ঞানী ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে, আর যদি এটি বাইরে আসে তাহলে এটি মানুষের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। তারা সিদ্ধান্ত নেয় যে সেই গবেষণা কেন্দ্রটি তারা ধ্বংস করে ফেলবে। যখন গবেষণা কেন্দ্রের ভেতরে থাকা লোকেরা এই খবর জানতে পারে তখন তারা খুব ভয় পেয়ে যায়। তখন জুলিয়ান সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমরা ভাইরাসকে বাইরে আসতে দেব না, কিন্তু বেঞ্চম্যান জুলিয়ানকে জানায় যে 3 ঘন্টার মধ্যে একটি রাশিয়ান সাবমেরিন এখানে এসে তাদের সবাইকে হত্যা করবে। তখন অ্যালেক্স এই কথা শুনে খুব ভয় পেয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে ঝড় থাকা সত্ত্বেও সে তার বিমানে করে এখান থেকে চলে যাবে। কিন্তু জুলিয়ান বলে যদি আমরা বাইরে যাই তবে ভাইরাসও আমাদের সঙ্গে বেরিয়ে আসবে। তখন অ্যালেক্স বলে যদি আমরা সংক্রমিত হতাম তাহলে এতক্ষণে আমাদের মৃত্যু হয়ে যেত। এখন তারা এই বিষয়ে আলোচনাই করছিল তখন জুলিয়ান লক্ষ্য করে যে ক্যামেরায় দেখা যাচ্ছে না যে সেই ভিনগ্রহী প্রাণীটি এখনও সেই বস্তুটির ভেতরে আছে কিনা। এটি তাদের জন্য খুব বিপজ্জনক হতে পারে। তাই জুলিয়ান সঙ্গে সঙ্গে সেই ভিনগ্রহী প্রাণীটিকে খুঁজতে বের হয়, আর কিছুক্ষণ পর জুলিয়ান দেখতে পায় যে সেই এলিয়েন এক জায়গায় লুকিয়েছিল। তখন জুলিয়ান তার টর্চটি নিচে রাখে এবং সেই প্রাণীটিকে জানায় যে সে তাকে কোনো ক্ষতি করবে না, কারণ সেই ভিনগ্রহী প্রাণীটি নিজেই জুলিয়ানকে ভয় পাচ্ছিল। কিন্তু জুলিয়ান তাকে বোঝায়। তখন প্রাণীটি ধীরে ধীরে জুলিয়ানের কাছে আসে। সে জুলিয়ানের মাথায় স্পর্শ করে এবং তাকে নিজের সম্পর্কে কিছু জানায়, যা তার গ্যালাক্সিতে থাকা নিজের বাড়ির কথা বলছিল। কিন্তু ঠিক তখনই একটি পাইলট সেখানে চলে আসে, যে মনে করে যে সে ভিনগ্রহী প্রাণীটি জুলিয়ানের ক্ষতি করছে। তাই সে সঙ্গে সঙ্গে প্রাণীটির দিকে গুলি ছোড়ে, আর যখন গুলিটি সেই এলিয়েনের গায়ে লাগে তখন সেই এলিয়েনের শরীর থেকে এক ধরনের শক্তিশালী আলো বেরিয়ে আসে। এরপর এলিয়েনের শরীরটি ধীরে ধীরে গলে যেতে থাকে এবং সে মারা যায়। তখন জুলিয়ান তার সঙ্গীদের বলে, আমি ওর কষ্ট অনুভব করেছি, সে ভীত ছিল, আমার সাথে সে নিরাপদ মনে করছিল। কিন্তু অ্যালেক্স রেগে গিয়ে বলে, এই পুরো গবেষণা কেন্দ্রটি মাত্র 3 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে, আমাদের যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। কিন্তু জুলিয়ান সবাইকে বলে, যতক্ষণ পর্যন্ত এখানে উপস্থিত সবার রক্ত পরীক্ষা করা না হয় এখান থেকে কেউ বেরোবে না। এরপর সবার রক্ত পরীক্ষা করা হয় এবং দেখা যায় যে সবার শরীরে সেই এলিয়েনের ভাইরাস রয়েছে, যা বাইরে গেলেই তাদের হত্যা করবে। এই ভাইরাস এখনও তাদের কোনো ক্ষতি করেনি, কারণ এটি তাদের শরীরকে হোস্ট হিসেবে ব্যবহার করছিল। জুলিয়ানের কথা মতো কেট প্রবেশদ্বারের সব কোড পরিবর্তন করে দেয় যাতে কেউ এখান থেকে বেরোতে না পারে। এদিকে দেখা যায় যে মাত্র 18 মিনিটের মধ্যেই সেনারা এই গবেষণা কেন্দ্রটিকে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করতে চলেছে। এদিকে অ্যালেক্স ও টনি বাকি লোকেদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। অনেকগুলি গুলি ছোড়া হয়, যার মধ্যে একটি গুলি গ্যারিসের কাঁধে গিয়ে লাগে। কিন্তু ঠিক তখনই জুলিয়ান এবং কেট সেখানে এসে পৌঁছায়। তাদের দেখে অ্যালেক্স ও টনি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গ্যারিস জুলিয়ানকে জানায় যে তারা কর্নফিল্ডের ড্রেন পাইপ দিয়ে পালানোর চেষ্টা করছে। আমরা দেখি টনি ও অ্যালেক্স দুজনেই কর্নফিল্ডের ভেতরে দৌড়াতে শুরু করে, যার ফলে পুরো ফসল নষ্ট হতে থাকে। সেটা দেখে টনি বুঝতে পারে যে তারা সম্পূর্ণভাবে সংক্রমিত হয়ে গেছে, তাই পালিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। আর যদি সে বাইরে যায় তাহলে বাইরের সমস্ত মানুষদেরও হত্যা করবে। সে এতটা স্বার্থপর হতে পারে না যে নিজের জীবন বাঁচাতে অন্য সবার জীবনকে ঝুঁকিতে ফেলবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে বাইরে যাবে না। কিন্তু অ্যালেক্স যেভাবেই হোক এখান থেকে বেরোতে চায়, তাই সে টনিকে গুলি করে হত্যা করে। জুলিয়ান গুলির শব্দ শুনতে পেয়ে অ্যালেক্সের পিছু নিতে শুরু করে। এরপর তারা দুজনেই পাইপ দিয়ে বেরিয়ে আসে, কিন্তু তখনই এক অদৃশ্য শক্তির বলয় তাদেরকে আটকে ফেলে। আর যখন জুলিয়ান বাইরে আসে তখন সেও সেই শক্তি বলয়ের মধ্যে আটকে পড়ে। তখন জুলিয়ান অ্যালেক্সকে বলে, নড়াচড়া করো না এবং ধীরে ধীরে নিঃশ্বাস নাও। কিন্তু অ্যালেক্স তার কোনো কথা শোনে না। এরপর তার শরীর আস্তে আস্তে সেই শক্তির মধ্যে মিশে যায় এবং সম্পূর্ণভাবে বাতাসে বিলীন হয়ে যায়। কিন্তু জুলিয়ান বুদ্ধি খাটিয়ে এখানে নিজের নিঃশ্বাস বন্ধ করে দেয় এবং সে অনুভব করে যে এটি করলেই সে বেঁচে যেতে পারবে। এটি ঘটার পর জুলিয়ান সেই গবেষণাগারের ভেতরে গিয়ে সমস্ত বিজ্ঞানীদের সেখানে নিয়ে আসে। সে তাদেরকে জানায় যে এই আলোতে ধীরে ধীরে নিঃশ্বাস নিলে তারা মিসাইল হামলা থেকে বাঁচতে পারবে, কারণ তারা এখন ভিনগ্রহী প্রাণীদের হোস্ট হয়ে গেছে এবং এই ভিনগ্রহী শক্তি তাদের রক্ষা করবে। এরপর তারা দেখতে পায় যে সেই বলয়ের ভেতরে 2টি ভিনগ্রহী প্রাণী রয়েছে। এখন সেই মহাকাশযান তাদের 4 জনকে টেনে উপরে নিয়ে যায় এবং ঠিক তখনই সেই ঘাঁটিতে একটি পারমাণবিক বোমার হামলা চালানো হয়। এক মুহূর্তের মধ্যে পুরো ঘাঁটিটি ধ্বংস হয়ে যায় এবং সেই ঘাঁটির সমস্ত তথ্য ও ভিনগ্রহী সংক্রান্ত তথ্য সেই বিস্ফোরণের মধ্যেই চিরতরে হারিয়ে যায়। বেশিরভাগ মানুষ বলে যে এই বিস্ফোরণটি আসলে ঘাঁটির পারমাণবিক রিয়েক্টর বিস্ফোরণের কারণে ঘটেছে। শেষ দৃশ্যে আমরা দেখি সেই 4 জনকে, যারা এখন একটি ভিনগ্রহী মহাকাশযানের ভেতরে রয়েছে, অর্থাৎ ভিনগ্রহীরা তাদের বাঁচিয়ে নিয়ে গেছে এবং অন্য এক গ্যালাক্সির দিকে নিয়ে যাচ্ছে।